আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকের আলোচনায় থাকছে ভারতীয় ভিসার জন্য দীর্ঘ লাইন আর রংপুর কি দখল বা কিনতে চায় ভারত। চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ ও রাশেদ হায়দার। আপনাদের দুজনকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। ফরিদ ভাইকে দিয়েই শুরু করি। ফরিদ ভাই, ঢাকায় ভারতীয় দূতাবাসে ভারতীয় ভিসা নিতে উৎসব মুখর পরিবেশ দেখা গেছে। যমুনা ফিউচার পার্কের সামনের খালি স্পেস থেকে ডিআইটি রোড পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। প্রশ্ন হলো, এত ভারত বিরোধী বক্তব্য দিয়েও সাধারণ মানুষকে কেন থামানো যাচ্ছে না? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম, নমস্কার। এবং সেই সাথে আদম ব্যাপারী ডক্টর ইউনূস এবং 3 ইঞ্চি ল্যাংটা সুলেমানের প্রতিবেশী আমাদের হায়দার ভাই, আপনাকেও সালাম, নমস্কার ও শুভেচ্ছা। আমি ভেবেছিলাম আজকে হায়দার ভাইদের শুরু করবেন, কিন্তু প্রত্যেকদিন আপনি আমারে আগে পাঠাই দেন। যাই হোক, এখন কি করব, আপনি বাঘ শিকার করতে তো প্রথমে কিছু না কিছু মাঝখানে দিতে হয়, আমার ওইটা পাঠাই দিলেন। যাই, ধন্যবাদ তবু আপনাকে। আপনি শুরুতে যে কথাটা বললেন যে আমার ভাবির ছেলেরাই যে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া যাবো না, ইন্ডিয়া নিবো না, ইন্ডিয়া দেখবো না, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের কেসিকে রুজবি সাহেবকে দেখলাম, তার মানে বউয়ের জিনিসপত্র তিনি কাপড় দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, নিজের টি সহ, যে এই যে ইন্ডিয়া যিনি মালামাল বয়কট। কিন্তু এত কিছু করার পরেও আমরা দেখলাম ওই যে ওই যে রাশেদ ভাইয়ের নাম এসে, আমাদের হায়দার ভাইয়ের আগের নাম যেটা, ঠিক আছে, রাশেদ ভাইয়ের নামে একটা আছে, ওই যে শিবির রাশেদ, যেটা আগে গণরিয়া অধিকার পরিষদ করে সেই রাশেদ, আমতারেক, তারপরে অদ্ভুত ব্যাপার, রাশেদ ভাই সব জায়গায় দেখিয়েছে। ওই ফ্রান্সের প্রতিবেশীও আছে, আবার এদিকে রাশেদ আছে। তো যাই হোক, এরা ভিপিনুরা, ইলিয়াচ্চা, 3 ইঞ্চি সুলেমান, এরা যে কত ইন্ডিয়া বয়কট, মৌলবীরা, তারপরে বামপন্থী, ডানপন্থী, বিএনপি, জামাত, কত ইন্ডিয়া বয়কট স্লোগান দিল। আপনি ঠিকই বলেছেন, তারপরেও ঠেকানো যাচ্ছে না। এই ব্যাপারে একটু আমি গল্প বলি আপনাদের। আমি তো আবার মাঝে মধ্যে চান্স পাইলে জামালপুরে গল্প শুরু করে দেই, চান্স যেহেতু পেয়ে গেছি বলে দেই। আমাদের জামালপুরে সরিষাবাড়িতে একটা খাদ্যের নাম আছে, না হলো মেন্দা। এই দেখেন, এই চান্সে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা মেন্দার প্রচারটা করে ফেলাম চান্স পেয়ে। নাম হলো মেন্দা, যেটা চাউল দিয়ে, চাউলের গুঁড়ার মাংস দিয়ে পাক করে রান্না করে। তো এই রান্না দেখে আমাদের এলাকার ওই যে ব্রাজিলীয়রা যেমন, তারপরে ফ্রান্স, এই যে ওনার ফ্রান্সের লোকেরা যেমন সুখেও মদ খায়, দুঃখেও মদ খায়, সুখেও বিয়ার খায়, দুঃখেও বিয়ার খায়। প্রেমিকা চলে গেছে, খা বিয়ার, প্রেমিকা আসছে, খা বিয়ার, চাকরি গেছে, খা বিয়ার, মন ভালো চাকরি পাইছে, খা বিয়ার, মনের দুঃখের সুখে। আমাদের সরিষাবাড়িতে আছে, নাম হলো মেন্দা ভাত, বা কেউ কেউ জামালপুরে মিল্লি বলে। আমরা এটা বাপ মা মরলেও সেখানে খাই, বিয়েতেও খাওয়াই, বিয়ে তালাক হইলেও খায়, বিয়ে করলেও খায়, পোলার মুসলমানিতেও খায়, নাহলে মেন্দা ভাত। তো আমাদের এলাকায় ফতোয়া দিল যে 40 খাওয়া হারাম, কঠিন ফতোয়া। তো আমি তো ধর্মকর্ম তেমন একটা করি না, আপনারা জানেন, কিন্তু জানাজা তো শ্মশান ঘাটে যাই, গোরস্থানে যাই, কারণ ওটা মানুষের শেষকৃত্য। জানাজায় তো যাওয়াই উচিত, শেষকৃত্যে যাওয়া উচিত, যাই। তো মাশাল্লাহ, দেখি গিয়ে আমার পাশেই যিনি বসছেন, তিনি হইলেন সারাদিন ফতোয়া দেয় যে 40 খাওয়া হারাম। তা আমার পাশে প্রথম কিছু বলে নাই, দুইজনে খাইলাম, আগে সেটা বইরা খাইলাম। সেটা মানে পেট, মাইন্ড করবেন না। সেটা বইরা খাইলাম, খাওয়ার পর আমি বললাম, বড় ভাই, আপনি না সারাদিন কন 40 খাওয়া হারাম, 40 খাওয়া হারাম। ফরিদ, কি কমু ছোট ভাই তোমারে, মেন্দা ভাত দেখলে আর উঠ থাকে না, ফতোয়ার কথা নিজেরই মনে থাকে না। তো এই যে যে ভারত বিরোধী এত ফতোয়া, ভারত বিরোধী এত বয়ান, ভিসা দেখলে আর ভারত বিরোধী বয়ান কাজ করে না। অর্থাৎ ফতোয়ার চাইতে, যেমন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ফতোয়ার চাইতে সরিষাবাড়ি জামালপুরের মেন্দা ভাত শক্তিশালী। মোল্লার ফতোয়ার চাইতে জামালপুরের মিল্লি ভাতের শক্তি বেশি। তেমনি এই ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী ফতোয়া, ভারত বিরোধী চাপা, ভারত বিরোধী আসমান কাপা, ভারত বিরোধী জমিন কাপা, ভারত বিরোধী যাই বলেন না কেন, যত আন্দোলন বলেন, এর চাইতে ভারতের ভিসা অনেক শক্তিশালী। তার জন্য মানুষকে ঠেকানো যাচ্ছে না ভারতের এই ভিসার বিরোধিতা করার জন্য। ভারত যাও, আপনি ঠেকাইতে পারবেন না। আপনি কল্পনা করতে পারেন যে এত সীমান্তে এত কঠিন, এত কিছু, তারপরেও যে যাওয়ার চেষ্টা করতেছে, তারপরেও তো আপনি ঠেকাইতে পারবেন না। কারণ ওই যে আওয়ামী লীগের একজন নাকি বলেছিলেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক বউ জামাই সম্পর্ক। হাইরে, তখন বাঙ্গুরা গালাগালি দিল, বাপরে বাপ। কারণ আওয়ামী লীগ বলছে, তাই বিরাট বেজ্জতি হয়েছে। এইবার দেখলাম এই মুসলেখা সরকারের সংসদে একজন এমপি বললেন
একজন বললেন যে ভারত বাংলাদেশের এমন বউ জামাইয়ের সম্পর্ক যেটা কখনো ডিভোর্সই হবে না। মাশাআল্লাহ, ছোট মিয়া তো ছোট মিয়া, বড় মিয়া তো বড় মিয়া, মানে আওয়ামী লীগ, ছোট মিয়া সুবহানাল্লাহ। সে বলছে যে এটা এমন স্বামী স্ত্রী সম্পর্ক, বিয়েই হবে না, তালাকই দেওয়া যাবে না, এমন বিয়ে এটা। তো আসলে যেমন এটা বলে ভেছে ভারত বাংলাদেশের সাথে কোনদিন তালাক হবে না, তেমনি ভারত বাংলাদেশের এই বিশাল যে সম্পর্ক, বাংলাদেশের মানুষ সারা দিন দোয়া করে আমেরিকার ধ্বংস চায়। সারাদিন আসর নামাজ, এই সারাদিন একের মাগরিব পর্যন্ত, এশার নামাজের পরে কি দোয়া করে জানেন? আল্লাহ গো আমার একটা ডিবি লটারি দিও। এই দোয়া করে তো ঘুমায়। তো ভারতের দশাও তাই, সারাদিন ভারত বিরোধিতা করবে। আপনাকে একটা কথা বলি, জননেত্রী শেখ হাসিনার বডিগার্ড ছিলেন, আমি নাম সহ বলে দিতে পারবো, এটা আইনগত কারণে বলতে পারতেছি। বডিগার্ড ছিলেন, করতেন জামাত, তার বাপ জামাত, তার মা জামাত, তার ভাই জামাত, তার বোন জামাত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার বডিগার্ড। এইটা তখন লোকদের বলতে গিয়ে আমি বিপদে পড়ে গিয়েছিলাম, বুঝতে পারছেন? আমার পরিবার বিপদে পড়তে গিয়েছিল, এর কথা বলতে দেয়। সেই লোকের বাসায় একদিন আমাকে নিয়ে গেছে, মানে আমি বিশ্বাস করি নাই যে জামাতের বাসা, সেই জন্য গেছিলাম। কারণ জামাতের বাসায় ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা জামাতের বাসা। যেমন কমিউনিস্ট পার্টির কোন লোকের বাসায় গেলে বুঝতে পারবেন এটা কমিউনিস্ট পার্টির বাসা। বিএনপির কট্টর নেতার বাসায় গেলে বুঝতে পারবেন এটা বিএনপির বাসা। খালেদা জিয়ার ছবি থাকবেই, জিয়ার ছবি থাকুক আর না থাকুক। আওয়ামী লীগের বাড়িতে গেলে আপনি বঙ্গবন্ধুর কোনো না কোনো চিহ্ন পাবেন যদি কট্টর হয়। তো জামাতের বাসায় গিয়েছিলাম একবার, ইউ বিলিভ ইট অর নট, এখনো আছে, এখনো। সেই বাসায় যত কসমেটিক্স সব ভারতীয়। সারাদিন ভারতের, আমার বাসায় এসে ভারতের গালি দিত, অথচ তার বাসায় সব ভারতীয়। আমি পরে জিজ্ঞেস করলাম এর বাসায় সব ভারতীয় জিনিস, সবকিছু ভারতীয়। তার নাতির মোটরসাইকেল সব ভারতীয়, সবকিছুই ভারতীয়, কসমেটিক সব ভারতীয়। তাদের বাসার সেলোয়ার কামিজ ভারতীয়, কাশ্মীরের শাল তো না হলে তাদের চলেই না। তো এই হচ্ছে আমাদের দেশ। এরা উপরে যতই ভারত বিরোধিতা করুক, তলে তলে এরাই হলো সবচেয়ে ভারত প্রেমী। কিন্তু দেখবেন ভারতের দালাল আমাকে তো 1 নম্বর দালাল বলবে, আপনাকে 2 নম্বর দালাল, রাশেদ ভাইকে 3 নম্বর দালাল বলবে। যেহেতু উনি ফ্রান্সে থাকে, তো চিঙ্কু ওই যে ল্যাংটা সুলেমানের প্রতিবেশী, তাই হয়তো ডাইরেক্ট বলবে না। ঠিক আছে, আবার পাশে আছে আবার আমাদের আদম ব্যাপারী ইউনুস সাহেব। ভাগ্যবান আপনার সাথে যেদিন দেখাবো কপালের সাথে কপাল ঘষবেন, এরকম 2 জন বিখ্যাত ব্যক্তির সাথে আপনার প্রতিবেশী তারা। যাই হোক, যেটা বলতেছিলাম, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বিচ্ছেদ্য, সেটা আপনি যেদিকেই যান। যেমন আপনার জ্যাঠাতো ভাইয়ের সাথে আপনি যতই ঝগড়া করেন, তার সাথে সম্পর্ক আপনার অবিচ্ছেদ্য। মনে করেন আপনার রাশেদ ভাই চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, জমির ওয়ারিশ নিয়ে খুব ঝগড়া আছে, কিন্তু ভাই আপনার বাড়ির সাথে ওয়ালটা তো রাশেদ ভাইরই হবে, আমার তো হবে না ভাই, তাই না? রাশেদ ভাই যদি মাসুদ ভাই তার জ্যাঠাতো ভাই, তার সারাদিন গালি দেয় যে 2% জমি বেশি নিছে, আপনি যতই গালি দেন, না আপনি আমার জ্যাঠা বড় দেখে আমার বাপের কাছ থেকে গোপনে 2 বিঘা নিয়ে নিছে, ঝগড়া মনে করেন, কিন্তু ওয়াল কিন্তু আপনাদেরই থাকতে হবো, আমি থাকবো না। রাইট? তো বাংলাদেশ আর ভারতের সম্পর্ক তাই। যদি আমি সর্বশেষ ডেলিভারি এই বিএনপির নেতার ভাষায় বলি, যে বাংলাদেশ এবং ভারতের সেই স্বামী স্ত্রী সম্পর্ক, যাদের কখনো তালাক সম্ভব না, তার সর্ব মাসুদ ভাই কি শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার মনে হয় ফরিদ ভাইয়ের মাইক্রোফোনে কোনো সমস্যা হয়েছে, নেটওয়ার্কে। ফরিদ ভাইয়ের নেটওয়ার্কে একটু প্রবলেম হয়, এই কারণে কথা কাটা কাটা আসে মনে হয়। হুম। ফরিদ ভাই কিছু একটা প্রবলেম হচ্ছে মনে হয় আপনার ওখানে, হ্যাঁ নেটওয়ার্কের কোনো একটা প্রবলেম হচ্ছে। আমরা রাশেদ ভাইয়ের সাথে কথা বলি। রাশেদ ভাই, অবশ্যই আপনি দেখেছেন খবর মিডিয়াগুলো এবং যে ভিডিওগুলো আমরা দেখেছি যমুনা ফিউচার পার্কের সামনে থেকে কিছু স্টিল ছবিও দেখালাম। এই যে
ভিসা উৎসব। এর আগে কিন্তু ভারতীয় হাই কমিশনার যখন ভিসা সেন্টারে গিয়েছিলেন তখন অনেক মানুষ তাকে কিন্তু ধরেছিল, অনুরোধ করেছিল যেন দ্রুত এই ভিসাটা চালু করে। আপনার মনে আছে? এবং এর মধ্যে অনেক আলেম ওলামাকেও দেখা গেছে যাদেরকে আমরা প্রচন্ড ভারত বিরোধী কথা বলতে শুনি। প্রতিবেশীর বিরুদ্ধে গায়ে পড়ে কথা বলাটা কেমন? যাই হোক, আমরা যে বিষয়টা আলোচনা সেটা হলো এই যে এত প্রচার গত 2 বছর ধরে ভারত বিরোধী হলো, সরি, তার আগে তো হলোই, তারপরেও মানুষকে কেন থামানো যাচ্ছে না? মানুষ যাবে রাশেদ ভাই। ধন্যবাদ মাসুদ ভাই। এবং আমার প্রিয় ভাই তো নেট সমস্যার কারণে হয়তো আমাদের থেকে আউট হয়ে গেছেন, আবার আসবেন। এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা দেখছেন সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মাত্র আমার কাছে এই মুহূর্তে যেটা রিপোর্ট আছে, মানে আজকে পর্যন্ত ফাইল জমা দেওয়ার যে ডেট স্লট নেওয়া হয়েছে এখন পর্যন্ত, তাতে 1,40,000 ইন টোটাল স্লট নিছে। মানে 1,40,000 পাবলিক অলরেডি স্লট নিছে। মানে আগামী 2 মাসের ভিতরে ভিসা সেন্টারের কোনো জায়গা খালি নেই। এই পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, যত জায়গায় ওদের এম্বাসি আছে, ভিসা সেন্টার আছে, সবগুলো মিলাইয়া প্রায় 33,000 লোক ভিসার অ্যাপ্লিকেশন অলরেডি জমা দিয়ে দিছে। জমাই দিছে 33,000। 1,40,000 অলরেডি শিডিউল নিয়ে রাখছে, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে। মানে এরা ধাপে ধাপে জমা দিবে। প্রতিদিনই লাইন লম্বা থেকে লম্বা হইতেছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, এক মহিলারে ঠিক আপনার এই কথাটাই সাংবাদিকে জিজ্ঞেস করছে যে কেন যাইতেছেন এসে। তো মহিলা কইছে, আরে বাবারে, এত সস্তা টাকা, এত সস্তায় অন্য কোনো দেশে চিকিৎসা করতে যাইতে পারতাম না, চিকিৎসা হইব না। এখান থেকে ভারত যায় ট্রিটমেন্ট করে আসতে যা চীন, মালয়েশিয়া এইখানে গেলে আমাদের খরচ খালি বিমান ভাড়াই যাবো তার চেয়ে বেশি। মার্কেটিং করে শান্তি, খাইয়া শান্তি, শুইয়া শান্তি, গোসল করে শান্তি। আরেক ভদ্রলোক কইতেছে, ভাই চীন যে যাবো, আমরা তো চীনা ভাষা বুঝি না, আর চীনাইয়ারাও বাংলা ভাষা বুঝে না। সুতরাং আমাদের জন্য ভারত ভালো। আমরা ভারতে যাইয়া ভারতের ডাক্তারের সোজা সাপটা কথায় বুঝাইতে পারি যে কি হয়েছে না হয়েছে, কি নাকি সব মনের দুঃখ বুঝাইতে পারি। আর চায়না মায়না গেলে ওইটা হচ্ছে যে মনের দুঃখে বনে গিয়া কান্দরে, সেই অবস্থা। এই কারণে তাদের সকলের ভারতের প্রতি এত আগ্রহ। এখন দেখেন, গত 2 বছর যাবৎ প্রচুর চিল্লাইছে। কি চিল্লাইছে? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আবার এটা খেয়াল আছে আপনার, যেই দিন ভারতের ভিসা প্রথম বন্ধ করে দেয় সেদিন ভিতরে মিছিল করছে হুজুরেরা, ভিসা দেন, ভিসা চাই, ভিসা দেন, ভিসা। ভিসা সেন্টারের ভিতরে ভিসার জন্য মিছিল করছে। এদিকে কিন্তু ওনারা বাইরে দিল্লি না ঢাকা কইছে আমার কাকা মিছিল হয়। এগুলো হচ্ছে কি জানেন, এগুলো ওই যে মানুষেরা বুঝায়। আর ঠিক কোনগুলাই করে জানেননি, যেগুলা করছে তাদের বাপ মা ভাই বোনের ট্রিটমেন্ট হয়েছে আবার এই অল্প কয়দিনে। সার্জিস না জানি নাহিদের বাপেরই নিয়ে গেছিল গত 1-1.5 মাস আগে, কলকাতা নিয়ে ট্রিটমেন্ট করাই আনছে। হ্যাঁ, মিছিল করছে কারা? তারা। ওই যে আরেকটা পাগল আছে না, হে ভয় কারে দেখাস, এই বেটার আত্মীয়র বিচার ভিন্ন বোধ হাতে পায়ে ধরে নাকি বিচার করে আত্মীয় ট্রিটমেন্ট করে আনছে। ঘটনা হয়েছে, এই যারা এই স্লোগান তুলছে, মিছিল তুলছে, এরা সব গেছে এইখানে কোথায়? ভারতে ট্রিটমেন্ট করতে। আর আমার মতন আপনার মতো পাগল ছাগল দেখলে পিছিয়ে পিছিয়ে হ্যাঁ 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 আমরা জিহাদ করে ফেলাইতেছি, হেরা যায় মরছে। হেরা যায় গেছে এম্বাসি আক্রমণ করতে, পাথর মারতে, যাতে ভিসা সেন্টার বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে যে এই যেগুলো আছে না শয়তান, এদের চিন্তা হচ্ছে ভাই আমরা তো হাতে পায়ে ধরে হইলে একটা লাইন করে জামুগা, মরলে শালার বাঙালি মরবো, অসুবিধা কি, কিন্তু আমাদের দবদবা তো থাকতে হবে। আমাদের বিশাল দবদবা, আমরা ভারতের বিরুদ্ধে আছি। এটা যে টেকনিক। মানে হেরা রাইতের আন্ধারে ঠ্যাং ধরে ফেলাইবো, দরকার ঠ্যাং সাইটাও দিব, মোদি সাহেবের ওইটাও সাইটা দিব, কষ্টে পড়বেন আমি আর আপনি। তা না হইলে 1,40,000 ভিসা স্লট, ভাই 3 মাসের কোন স্লট আর বাকি নাই নাকি? এইখানে এখন যদি কেউ যদি চেঞ্জ করে বা এদিক ওদিক করে, তাইলে হয়তো কেউ ঢুকতে পারবে। সবাই ভিসা স্লটের জন্য বৈশা রয়েছে, উপায় নাই। এটা সম্ভবত 20 মিনিট, একজনের জন্য 20 মিনিট। তেনা প্রকৃতি আমরা 1,40,000 কেমনে? 1,40,000 যে হিসাবটা হেতের কাছ থেকে নিলাম,
কোন কোন পরিবারে 5 জনও আছে, মানে হাজব্যান্ড ওয়াইফ যেতেছে ট্রিটমেন্টের জন্য, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, এদের কোথায় রেখে যাবে? 20 দিন 25 দিন একবার যেত, ওটা 5টার জন্য 1 স্লট, একজনের জন্য 1 স্লট, এইভাবে 1,40,000 স্লট অলরেডি বুকড, 33,000 ভিসা ফাইল অলরেডি জমা। এরপরও কয় ঢাকা না দিল্লি। এখন যমুনা ফিউচার পার্ক থেকে নাকি মিছিল এই লাইন যাইতে যাইতে হাদি ভাইয়ের ওই মাউয়া কাউয়ার ভিতরে ঢুকে গেছে গা। এখন ওইখান থেকে শুরু হয়েছে। আমি মাঝে মধ্যে কই যে নজরুল চাচা, যে কাজী নজরুল চাচা আর কি, আমার চাচা হয়, আবার আপনার মনে কিছু নিয়েন না। ও আমার কালকে আমি কইছিলাম যে চাচা হাদি তালিবর্ষ ও অন্তঃস্থের হাদি যদি আমার ভাতিজা হইতে পারে, ভাবির ফোলা, তো নজরুল ইসলাম তো আপনার চাচা হইতেই পারে। না, ও চাচা তো ডাইরেক্ট কথা হয়, আবার ফোনে তো কইলাম যে চাচা হাদি কাকার একটু ডাইকা দেন, শালার কি শুরু করছে দেখছেন, এরা ভিসা দিতেছে। হাদি কাকা কিন্তু সব সিরা ফালাই দিতে কর, এদের সিরা মিরা ফালাই দিতে কর। বঙ্গু আমরা বুঝুম না একটা কথা, বাস্তব সবসময় ফরিদ ভাই কয়, আমি কই, মাসুদ ভাই আপনি নিজেও বোধ বলেন যে সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। জি, যেমন বাপে পুত্রের সম্পর্ক সারাদিন দিকে দেখা হবে না, কিন্তু ডিএনএ টেস্ট করেন যায়, বাপের রক্ত আর পোলার রক্ত একই দেখা যায়। গতকালকে হঠাৎ করে ফেসবুক খুলতে খুলতে দেখতেছি আমেরিকা থেকে এক ইউটিউবার, আমেরিকান এক ইউটিউবার, ও বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার উপর রিসার্চ করে, হে কইতেছে আজ থেকে 150 বছর আগে বাংলাদেশটা কি বৌদ্ধদের ছিল ভাই। সে জায়গার ম্যাপ ট্যাপ কইরা কোথায় কোন মূর্তি ছিল, কি ছিল, ডায়াগ্রাম কি ছিল, সব দেখাইতেছে, লক্ষ লক্ষ লোকে দেখতেছে। তখন আমি চিন্তা করলাম, শালার কি একটা অবস্থা শুরু হইল, এ তো প্রচার চতুর্দিকে, মানে এবার বৌদ্ধ, তো বৌদ্ধ কোন দিকে আছে ভাই? চায়না, বার্মায় বৌদ্ধ আছে, বার্মা তো বুদ্ধিস্ট কান্ট্রি। চায়নাতে 60% লোক নাস্তিক ভাই। জি জি জি, বার্মা, থাইল্যান্ড 18% বুদ্ধিস্ট চায়নাতে, 90% বুদ্ধিস্টের দেশে মায়ানমার। ওই যে ভাঙবো কইতেছে, আমরা তো মস্কারি করতেছি সবাই, আর এরা কিন্তু প্রপাগান্ডা ঠিক মতোই চালাইতেছে, কোথায় বৌদ্ধ বিহার, কোথায় বৌদ্ধ মূর্তি আছে, এগুলো দেখাইতেছে আজ থেকে 100 বছর আগে নাকি। ওই আমাকে অবস্থাটা কি ছিল না, আমরা সারাদিন খাইতেও ভারতের গাইল, উঠতেও ভারতের, ঘুমাইলেও ভারতের, কিন্তু স্বপ্ন যখন ঘুমাই না, স্বপ্নে দেখি যে তাজমহলে ঘুরতেছি রে, তাজমহল দেখতেছি। ওই কলকাতাতে যাই আমরা, যে ডাব্বার মধ্যে চা খাইতেছি মাটির কলসে, চা খাইতেছি, ওইখানে শাকাহারি খানা খাইতেছি, তারপরে ওই দিল্লিতে যাইতেছি, নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতেছি। স্বপ্নে কিন্তু সারাদিন ভারত দেখি, কারণ স্বপ্নে আবার আমেরিকা দেখতে হয় না, কারণ এখানে তো ভিসা আবার কঠিন, এইগুলো দেখা যায় না। কারণ দেখতে গেলে যদি ভিসা রিজেক্ট হয়ে যায়, এই স্বপ্নের মধ্যেও দুঃখ পাবো। তো এই জন্য ভারত দেখি স্বপ্নে, কিন্তু সকালতে ঘুম থেকে উঠতে শোয়ার এক পর্যন্ত গালাগালি সব ভারত। আবার রাইতের বেলা ঘুমানোর সময় যদি বউ নিয়ে বা বান্ধবী নিয়ে ঘুমান, তাহলে জিনিসও আনতে হবে আমগো ভারতের, এটা ছাড়া চলে না। তো এই আমাদের জাত, ভারতরে আপনি বদলাইতে পারবেন না। ভারত বড় দেশ, এটা ঠিক, যে আপনি ভারতের সাথে কথা বলতে পারেন, ঝগড়া করতে পারেন, ভাই ভাই হিসেবে ঝগড়া করতে পারেন যে আমাদের এইটা লাগবে, আমাদের থেকে এটা নিতে হবে, কিন্তু ভারতের আপনি একেবারে সাইড করে দিতে পারবেন না। আমার চিকিৎসার জন্য ভারত দরকার, আমার শিক্ষার জন্য ভারতের দরকার। আর এই যে কওমি মাদ্রাসার যেসব হুজুরেরা লাফায়, দেওবন্দ মাদ্রাসার ওস্তাদ সব ভারতের থেকে দেওবন্দ মাদ্রাসাতে শিক্ষা নিয়ে আইসা বাংলাদেশে বসে আছেন ওনারা ফতোয়া জারি করেন। তারপর যাবেন কই? ওই যে একটা কথা আছে না, যে তোমরা ভারতের কোন কোন অবদানকে অস্বীকার করবে, কোন অবদান অস্বীকার করবে? ধন্যবাদ মাসুদ ভাই। জি, রাশেদ হায়দার ভাই, ফরিদ ভাইয়ের বোধহয় অসমাপ্ত কিছু আলোচনা রয়ে গেছে। ফরিদ ভাই কি আছেন? আছি, এক মিনিট, এক সেকেন্ড। জি, ফরিদ ভাই আছে। ফরিদ ভাই সম্ভবত আলোচনা কিছু অসমাপ্ত রয়ে গেছে, তার মধ্যে আমি একটু সম্পূরক প্রশ্ন করে দেই। সেটা হচ্ছে, এই যে এই 2টা বছর আমরা ভারতের ভিসা বন্ধ, একরকম বন্ধই, চিকিৎসা ভিসা খুব লিমিটেড ছিল, এই সময়ে বাংলাদেশের মানুষ কি করেছে? চিকিৎসার জন্য তারা কোথায় গেছে? তারা কি
পাকিস্তানে যেত না চায়না যেত? আমরা তো শুনেছিলাম যে চায়নাতে নাকি বাংলাদেশিদের জন্য স্পেশাল হসপিটাল হচ্ছিল। আম, পাকিস্তানেরও ভিসা ফি উঠিয়ে নেওয়া হয়েছিল যে শুধু টিকিট কাটবেন আর যাবেন। তো কি পরিমাণ মানুষ এই আহ, ইয়েতে চায়নাতে আর পাকিস্তানে গিয়ে চিকিৎসা নিয়েছে, আপনার কি ধারণা? পাকিস্তানে হলো 0%, পাকিস্তানে হলো 0%, আর চাইনাতে গিয়েছে 0.234, 0 বুঝতেন তো কি বলছি, মানে এর চিকিৎসা করতে গেছে। পাকিস্তানে 0 আর চাইনাতে হলো 0.1234 সর্বোচ্চ 5, তাও না আরো কম, 0.123 এরকম, মানে যায় নাই বললেই চলে চাইনাতে। তো পাকিস্তানে তো 0 যায় নাই। কি করেছে তারা? চিন্তা করছে যে ওই যে আমাদের জামালপুরে আরেকটা কথা, চান্স পাইছি যখন জামালপুরে কয় হায়দার ভাই আর যদি কয় শেখ ফরিদ, হায়দার ভাই আর যদি এই কি আমাদের রাশেদ ভাই আর যদি মাসুদ ভাই যদি তোরা চড়াই কয়টা চর সহ্য করতে পারবি? তখন যে যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম তখন চড়াইলে 7-8টা 5-6টা সহ্য করতে পারতাম, এখন হয়তো 2-1টা সহ্য করতে পারবো। যদি হাত পা বাইন্দা বিড়ায় তাইলে তো যত দিতে পারে ততই সহ্য করতে পারবো। তো যখন ভিসা পায় নাই তখন তার কিছু করার নাই, যখন পীর সাহেবের পানি পড়া আর হইলো আল্লাহ আল্লাহ জিকির করা ছাড়া তো কোনো উপায় নাই, তখন কোনো উপায় ছিল না। উপায় না থাকলে যা হয়, করোনার সময় কেউ যেমন যায় নাই তেমনি ঘটেছে, চিকিৎসা করতে যায় নাই। তবে আমার কাছে শত না এই 2 বছর অন্তত 1000 বার ফোন আসছে প্রত্যেকজন মুসলমান, এবং এর 95% হইলো বিএনপন্থী, যে ছোট ভাই বা বড় ভাই বা কাকা বা মামা বা কালু বা আঙ্কেল বা ভাইয়া বা বাবা সোনা ময়না বাগিনা ভাতিজা, ইন্ডিয়া কবে ভিসা খুলবে? মানে এটা উত্তর দিতে দিতে শেষে আমি ওগুলো আর উত্তরই দিতাম না, এখন কি উত্তর দিব? বুঝতে পারছেন তো? তারা ভিসার জন্য দোয়া করছে মনে মনে, কবে খুলবে এ আশায় বসেছিল। কারণ এই বাংলাদেশের যারা বলে যে ভারত এটা যদি ভিসার সেন্টার না খুলে ভারত লস করবে, কোনো সন্তানে ভারতের কিছু তো লস হবেই, কিন্তু বাংলাদেশের যে লস হইতে এটা কেউ বলে নাই। এই যে ভিসা সেন্টারকে কেন্দ্র করে বাংলাদেশের যে কত টাকা আয় রোজগার হয়, কত মানুষ যে না খেয়ে মরতেছিল এই ভিসা না খোলাতে, সবচেয়ে বেশি দোয়া করতেছে কারা? যারা ভিসা সেন্টারে, যারা এই ভিসার দালালি করে, যারা ভিসার প্রসেসিং করে, তারা কি, তাদের মনের অবস্থা কি আমাকে এটাকে বলেন। তারাও কি, তাদেরও আত্মীয় স্বজন দেখেছি আমি তো 3 জনকে চিনি যারা এইটা করেই খায়, ভারতের ভিসার দালালি করে খায় বা ফর্ম পূরণ করে খায়। তাদের পোলাপান আমি ভিডিওতে দেখেছি, দেখে তার বাপ মায়ের ফোন দিছি, ও ভাবি আমি যে ভিডিওটা দেখেছি, ভারতীয় হাই কমিশনারের কাছে যখন বলা হচ্ছিল জামাত নেতা, আমি ঠিক জানি না, তার স্ত্রী এমন করজোড়ে আবেদন করছিল যেন ওদেরকে স্পেশালি ভিসাটা দেওয়ার জন্য, স্পেশালি। জি আপনারা অবশ্যই আমার ধারণা দেখেছেন। শুধু শোনেন, তিনি না, ওই সময়ে অন্তত 12-13 জন ছিল, এত বিনয়ের সাথে বলছিল যে স্যার আমরা খুব নিরুপায়, আমাদেরকে যেতেই হবে, আপনি যদি দয়া করেন তাহলে আমরা ভিসাটা পেতে পারি। সরাসরি হাই কমিশনের কাছে ভিসার আবেদন, কেমনটা লাগে? মানে এখন বুঝেন তাহলে অবস্থা কি? যদি ওইটা ক্যামেরা না থাকতো তাহলে তার পায়ে ধরে দুইজনে চিকরাচিকরি করতো, আমি নিজের চোখে দেখেছি। ভিসা না রাষ্ট্রদূত ক্যামেরা না থাকলে কইতে যে আমরা বলি নাই প্রপাগান্ডা সব আওয়ামী লীগ। না, দুইটা একটা হলো বলি নাই তো বলতোই, কিন্তু ধরতো, কিন্তু পায়ে ধরে কান্নাকাটি করতো, স্যার আমার ভিসাটা দেন। ক্যামেরার সামনে তো শিকারি করতো না। আর আপনি যে বলেন জামাত মনে হয় না, চেহারায় কি মনে হয়? আচ্ছা, আমাদের 3 জনকে দেখে কেউ কি ভুলও বলবে এরা জামাত করে? বলেন আপনি, এই 3 জনের চেহারা দেখে বোঝা যায় যারা জামাত করে? কখনোই বোঝা যাবে না, কেউ অনুমানও করবে না। মানে আপনারা 2 জন যদি জামাত করেন না তাও বিশ্বাস করবে না মানুষ। আর তাদের চেহারা সুরাত লেবাসটা এরকমই, দেখেই মনে হয় যারা জামাত ইসলাম করে না হেফাজত। আমার ধারণা আরো চরমনাইয়ের পীরের মুরিদেরা, দাড়ির যে সাইজ চরমনাইয়ের পীরের মুরিদে মনে হয়েছে আমার। আর বৌডারে অবশ্য মনে হয়েছে জামাতে তালিম করে, আমার অনুমান ভুল হইতে পারে। তবে এরা যে জামাতপন্থী বা চরমনাইপন্থী বা হেফাজতপন্থী এত কোনো সন্দেহ নেই। এরা এমনি কিন্তু পায়ে ধরতো, বুঝতে পারছেন না? ক্যামেরা না থাকলে পায়ে ধরে বলতো। আপনি বলছেন না যে ক্যামেরা না থাকলে আমি বলি নাই, আরে ভাই পায়ে ধরতো ক্যামেরা না থাকলে। অবশ্য পরে এসে বলতো যে না 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 আমি তো যাইনি, আমাকে ফেরেশতারা এসে ওই যে আছে না একটা কি যেন নাম, আরে সাহাবাস কি যেন একটা হুজুর আছে না ক্যাপ পরা জামাতে, ফুটবল খেলে 90 সালে, ও তারেক মনোয়ার আজারি মিজানুর রহমান ট্রাক্টর মনোয়ারের মতো কইতো যে জিনে আইসা আমার পাসপোর্ট নিয়ে গেছিল,
আর ভিতর থেকে ভূতে সিল মেরে দিছে আমি ভিসা পাই গেছি, আমি তো যাইনি, এটা বলে ফেলতো, কোনো সন্দেহ নেই। কারণ জামাতের পক্ষে এরকম ঠাড়া ভরা মিথ্যা বলা কথা বলা সম্ভব। আপনি যেটা একটা কথা বলেছেন যে এরা এরা খাবে, গালি দিবে সারাদিন, ভারতের ঘুমের থেকে উঠে গালি দিবে, ভারতের ঘুমেতে যাওয়ার আগেও গালি দিবে ভারতের। চিঙ্কু বামদের কি কাজ? বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি আর চিঙ্কু বামদের কাজ হলো বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, ভারত, হিন্দু। দিনে 5 বার নামাজ পড়লে তাহাজ্জুদ 6 রাকাত, 6 বার যদি তারা নামাজ পড়ে তাহলে 12 বার ভারত, হিন্দু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু এগুলোকে গালি দেয়। এটা দিয়ে ঘুমাইতে যায় এবং ঘুম থেকে উঠে আবার এই কাজই শুরু করে। নাহলে এদের ওই যে কষা জাহিদের মতো পায়খানা টায়খানা হয় না, হাগামোতা কষা হয়ে যায়। এটা বললে মনে করেন যে গ্রামের কিছু লোক আছে কিন্তু টয়লেটে গেলে বিড়ি নিয়ে যায়, বিড়ি নিয়ে যায়, বুঝতাম না বিড়ি কেন, বিড়ি না খাইলে না তাদের এই বিষটা ত্যাগ হয় না, মানে মল ত্যাগ করতে পারে না। তো এরাও যখন এদের হাগামোতা বন্ধ হয়ে যায় তখন একটু বেশি বেশি বলে, ভারতের গালি দেয়, শেখ হাসিনার গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়, হিন্দুরের গালি দেয়, বঙ্গবন্ধুর গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়। দিলে দেওয়ার পরে তখন এদের টয়লেট হয়। এদের চিঙ্কুবা মার হলো এই যে পেয়ারা পাকিস্তানি মোল্লা মৌলভী বা মোল্লা মৌলভী ছাড়া আমার মতো করতে আলাদারও একই কাজ। এটা স্বাভাবিক, এরা এটা করবে। আবার ভারত ছাড়া চলবে না। সকালে উঠে মনে করেন যে ফেয়ার অ্যান্ড লাভলি ইন্ডিয়ান মাখবে, তার আগে আবার যে ব্রাশটা করবে, ওই ব্রাশটাও যে করছে ওটা কোলগেট ইন্ডিয়ান, ঠিক আছে, ওটা কোলগেট ওই টুথপেস্টটা। তারপরে যখন মাউথ ওয়াশ সেটাও ইন্ডিয়ান, ফেস ওয়াশ নাকি কি বলে ওটাও ইন্ডিয়ান। তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি আরও ক্লিম। শুধু তাই না, ওই শ্যাম্পু গোসল করার সময় যে শ্যাম্পু লাগাইছে ওইটাও ইন্ডিয়ান। শুধু তাই না, ওই যে শরীরে যে সাবান লাগাইছে শরীরের সব অঙ্গে সেটাও ইন্ডিয়ান। এমনকি ওই যে তারপর সকালে যে নাস্তা করছে ডিম ভাজিটা খাইছে পেঁয়াজটাও ইন্ডিয়ান, এমনকি মরিচটাও ইন্ডিয়ান, কখনো কখনো ডিমটা আন্ডাটাও ইন্ডিয়ান। খায়া দেয় সেরে বদবায়ু যখন ত্যাগ করে পাকিস্তানি, যখন বদবায়ু ত্যাগ হয় তখন ওটা পাকিস্তানি গ্রেন বেরোয়। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। হাঁচি দেয় তখন পাকিস্তানি গ্রেন বাড়ায়, সেন্ড বাড়ায়, এটা হলো সমস্যা। এরা গালি দিবেই, দেওয়ার পর আবার সেই ভারতের কাছে যাবে। আপনি দেখেন পাকিস্তান এম্বাসি তো ভিসা মুক্ত, বাংলাদেশ বর্তমানে ভিসা মুক্ত। আপনি 50টা লোক দেখেন তো একদিন দেখান যে 50টা লোক যাইতেছে, হারিকেন লাগায়ও খুঁজে পাবেন না, হারিকেন লাগায়ও না। এই যে এত পাকিস্তান প্রেম, 1000 মুসলমান, বাংলাদেশি মুসলমান পেয়ারা পাকিস্তানি, মানে জামাত একটু ঘুরে আসুক না, দেখবেন এর মধ্যে 20টারে থাপড়াবে আর 100টারে ঘেটে ধরে ঘুরাবে, আর ঢুকতে পারবে না। এরা যাক না, দেখি যায় ভিডিও দেখ যে এই যে পাকিস্তান আসতে যাবে না। আপনি যদি প্লেনে টিকিট কাটে দেন তাও যাবে না। কেন যাবে না জানেন? গোপন কথাটা বলবো, কারণ ভারতের সিল পড়লে ইধার কা উধার কা যা সাকতা হ্যায়, ভুলে যদি পাকিস্তানি সিলটা পরে ইহ জন্মে কবরস্থানে গেলে ওই বিষয় নিয়ে যেতে পারবে না, শ্মশান ঘাটে গেলে ওনে যাইতে পারবে না, কবরস্থান যাইতে পারবে না। সেই জন্যই জাতে মাতাল তারা ঠিক বাংলাদেশের বাঙ্গ মুসলমানরা না, পেয়ারা পাকিস্তানি মুসলমান, জামাতি মুসলমান, হেফাজতি মুসলমান না, চর্ম নাই এবং চর্ম ছাড়া চর্ম আলা মুসলমান, বিএনপি, হেফাজত, আমার ভাবির পোলারা জাতে মাতাল তালে ঠিক পুরাই জামালপুরে পাগলা। এরা ডিমের হালি 5টাই কিনবে, 3টাই বেচবে, জীবনেও পাকিস্তানে যাবে না। কারণ জানে সিলটা লাগলেই আর জীবনে কোনোদিন কোনো দেশে, এমনকি দুবাইতে যাই, সৌদি আরবে যেতে পারবে না, এই ভয়ে ওইখানে যাবে না। কারণ সারা পৃথিবী জানে যে পাকিস্তান একটা যে খচ্চর রাষ্ট্র, এটা সারা পৃথিবী জানে। পাকিস্তান এমনই ভালো, বাংলাদেশের বাঙ্গুরা এমনই একটা দেশকে ভালোবাসে, এমনই একটা দিল, এমনই একটা দেশ যাদের দিল কা ধড়কন পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। দিল দেখবেন যাদের হাত দিবেন, কান পাতবেন, পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, আল্লাহ আল্লাহ করবে না, ভগবান ভগবান তো করবেই না, আল্লাহ আল্লাহ করবে না, রুহ নাকি আল্লাহ আল্লাহ ডাকে, অথচ পাকিস্তান 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 এগুলা ডাকবে। বুঝতে মধুদি মধুদি মধুদি, এদের হার্টবিট হলো মধুদি মধুদি পাকিস্তান পাকিস্তান। কিন্তু জীবন ওই দেশে যাবে না, এত পাগল হয় না। আর তাদের মগজে যার একটা দেশ আছে অন্য তো নামই নিবে না, ওই দেশের ভিসা ফর্ম পূরণ করবে না ভুলেও একবার। সে দেশটার নাম বলবো, রাগ করেন না, সে দেশটার নাম আফগানিস্তান। বুঝতে পারছেন? ওই আফগানিস্তানের এরা ভিসা ফর্ম পূরণ করবে না। পাকিস্তানে ভুলে ভিসা ফর্ম পূরণ করতে পারে, কিন্তু ওইখানে যাবে না, জানে যে ওইখানে যদি যায় তাহলে বাংলাদেশেও ফিরতে পারবে না। বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষের হৃদয় দিল কা ধড়কন হলো পাকিস্তান, আর মগজে হলো আফগানিস্তান। কিন্তু যেতে চাই কোথায় জানেন? ইতালি, আমেরিকা, কানাডা, রাশিয়া, নিতেন পক্ষে ভারত, আর হলো জাপান। কিন্তু মগজে কিন্তু দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান। অদ্ভুত ব্যাপার বাংলাদেশের মানুষের চরিত্র। এরা যাহা বলে তাহা করে না, আর যাহা করে তাহা বলে না। যেমন ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, হায় 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 আস্তাগফিরুল্লাহ, ইন্ডিয়ান লোক। এই যে আজকেও ওই যে টাকলা ফুয়াদ নাকি ওই যে আরেক ব্যারিস্টার আছে কি শাহরিয়ার নাকি ওই যে কেসকি বান্দির পোলা অরিজিনাল, তারা নাকি বলেছে যে এখন নাকি ওই যে আরেকটা কি আরেকটা আছে জেড আই খান নামে আরেক পেয়ারা পাকিস্তানি আর্মি অফিসার আছে রিটায়ার্ড, যার বুদ্ধি হাঁটুর নিচে না পায়ের নিচে ছিল, সেও বলছে
যে এখনো ভারতের 50% লোকের পায়খানা করে রাস্তায়, মানে টয়লেট নেই। তাহলে ওই যে ডেল যেই এইচ খান, জি, ডেল এইচ খান। জি, ডেল এইচ খান না? ডেস্টিনি এইচ খান হইলে ভালো হইতো নামটা। মিলতো, কাজে কর্মে কথায় মিলতো। ডেস্টিনি এইচ খান। যাই হোক, তো ডেস্টিনি এইচ খান যে বলেছে, দেখবেন যে এরা তাহলে ওই যে যেই দেশের মানুষ রাস্তায় হাগে, যেই দেশের মানুষ গরুর মদ খায়, যেই দেশের মানুষ গরিব, কিচ্ছু বোঝে না, হিন্দু মানুষ মূর্তি, ওই দেশে কেন এদের যাইতে হবে আমাকে বুঝায় বলেন? এই যে এত সিকরা-সিকরি করলো, এত তারা মিছিল করলো, মিটিং করলো, ইন্ডিয়া যাব না, ইন্ডিয়া যাব না। কিন্তু সেইখানেই যাইতে হইতেছে বেহায়ার মতো। আবার এটা জায়েজ করার জন্য বলতেছে, ইন্ডিয়ার আর কোনো উপায় ছিল না। আমাদের যদি ইন্ডিয়া ভিসা না দেয়, ইন্ডিয়া না খেয়ে মারা যাবে। ভাই তুমি যাও না। তোমার তো কানটা ধরে টেনে নিয়ে জানাই, বা পিএল দিয়ে তো নিয়ে যাইতেছে না। তুই কলকাতায় আয়, তুই দিল্লিতে আয়, তুই চেন্নাই আয়। আমরা তো পিএলও দেয় নাই, কান ধরেও টানে। যান কেন? যায়েন না। ভিসা ফর্ম ওই যে স্লট নেওয়ার জন্য তো আপনাকে পিএল দেয় নাই যে নিবি না কে? বলেন নাই তো। আপনি যান কেন ভাই? একটু হায়া লাজ থাকার দরকার তো। অবশ্য যারা পেয়ারা পাকিস্তানি হয় তাদের একটু হায়া লাজ কমই থাকে। আমারে যদি পাকিস্তান 10 কোটি টাকা দেয় যে তুই পাকিস্তানে, আমি তো যাবো না। মাগনা তো দূরের কথা, টাকা 10 কোটি টাকা দিলেও তো আমি যাবো না। যাবো না তো যাবোই না। কিন্তু এরা দেখেন সারাদিন গালি দেয়, আবার ভারতের ভিসার জন্য লাইন ধরে, হাতে ধরে, পায়ে ধরে। কি আর বলবো রে ভাই? ফরিদ ভাই, এই প্রসঙ্গে যদিও আজকের আলোচনার সাথে সঙ্গতি নেই, তবুও একটু খটকা লাগে। সেটা হচ্ছে পাকিস্তানে 30 লাখ বাঙালি আছে, বাংলাদেশি 30 লাখ। ওদেরকে সে দেশের নাগরিকত্ব পর্যন্ত দেয়নি, ওরা সেখানে রিফিউজি হিসেবে আছে। কেন? এই প্রশ্ন তো আপনার জামাতে ইসলামের মহামান্য সাদা শকুন আমিরকে প্রশ্ন করা উচিত। এই প্রশ্নটা তো আপনার আমার ভাবির পোলাদের করা উচিত। 30 লক্ষ বাঙালিকে আপনার ভাষায় সেখানে নাগরিকত্ব দেয় নাই, তাদের নাপিত, ধোপা, সুইপার, মুচি, মেথরের কাজ করতে হইতেছে। এই প্রশ্নটা তো করা উচিত আপনার ওই যে টাকলা ফুয়াদ, তারপর টাকলা ওই যে আর কেসকি বান্দির পোলা শাহরিয়ার, ও তারপর যে বললেন ডেস্টনি খান, মেজর একটা নাকি ডেস্টনি খান, ওই যে কি আর্মি অফিসার, তার প্রশ্ন করা উচিত। এই প্রশ্ন করা উচিত শিবিরের সভাপতিকে। এই প্রশ্ন করা ফরিদ উচিত। ভাই, ওরা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এই ম্যাক্সিমাম লোকগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে চলে গেছে, পাকিস্তানকে ভালোবেসে। অর্থাৎ এরা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। এই মানুষগুলো এখন সেখানে আছে, কিন্তু পাকিস্তান ওদেরকে হ্যাঁ, এই তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিকের মর্যাদাও কি ভালো কাজ। দেয়নি। পাকিস্তান যদি এটা করে থাকে তো একটা ভালো কাজ করছে। বেঈমানদের, যারা নিজের দেশপ্রেম নাই, ওই সমস্ত বেঈমানদের যে তৃতীয় চতুর্থ শ্রেণী নাগরিক যদি করে থাকে তারা, মানে আমি বলছি যারা ৭১ পরে গেছে তাদের কথা বলতেছি, আগে নয়। যদি সত্যিই তা করে থাকে পাকিস্তান, এই একটা কাজের জন্য পাকিস্তানকে আমি শুক্রিয়া জানাইলাম। মানে একটু উর্দুতে বলি, বাংলায় ধন্যবাদ বললে আবার হিন্দুর ভাষা তো, কারণ আজকাল তো রামপুরা, রামচন্দ্র, তারপরে এরকম নাম থাকলেও নাকি সেটা অন ইসলামিক নাম, পাপ হবে। তাই ধন্যবাদ বললাম না, কারণ এটা হিন্দুদের ভাষা। ধন্যবাদ, ধন্যবাদ সংস্কৃতিতেও আছে, হিন্দিতেও আছে, আস্তাগফিরুল্লাহ। তাই ওটাকে শুক্রিয়া জানাইলাম পাকিস্তানকে। আপনি শুক্রিয়া, পাকিস্তান শুক্রিয়া, তুমি যে বাংলাদেশের এই সমস্ত বঙ্গু বেঈমানদের চতুর্থ তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছো, এই জন্য তুমি মেথর বানায় রাখছো, মুসি বানায় রাখছো, ঠিক আছে, চাপরাশি, মানে খুব ভালো কাজ করেছো। বাংলাদেশের ওই পাকিস্তান বুঝতে পারছে যে বেঈমানকে কখনো জায়গা দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে আজকে বেঈমানেরা সংসদে, বাংলাদেশে আজকে বেঈমানের এমপি, বাংলাদেশ বিরুদ্ধে বেঈমানের আজকে মন্ত্রী। এটা আমাদের জাতির দুর্ভাগ্য। এই বাঙ্গুরা পাকিস্তানকে দেখেও শিখলো না যে যারা দেশ বিরোধী বেঈমান তাদের সাথে কি ট্রিট করতে হয়। এই ব্যাপারে চেঙ্গিস খান ছিল মারাত্মক। সে বেঈমানদের কখনো, বেঈমান যদি উপকার করতো তাকে ক্ষমা করতো না। একবার তিনি একটা দুর্গ দখল করতে পারছিলেন না, বহু কষ্টে। চেঙ্গিস খান তো জানেন কত নির্মম, এত নির্মমতা দেখানোর পরেও সে যখন দুর্গে ঢুকতে পারতেছিল না, কারণ তার শহর দখল করা, সে দুর্গ পারে না। পরে দেখলো একটা তীর আসলো, তীরের মধ্যে ছিল মানচিত্র। সে মানচিত্র দেখে যে মানচিত্র, বুঝলো যে এটা ভেতরে ঢোকার সহজ পথ। ওই মানচিত্র ফলো করে তারা সত্যি সত্যি সেই দুর্গটা দখল করে। আমার নাম এই মুহূর্তে মনে নেই। তখন তারপরে ঘোষণা করে যে কে আমাকে এই মানচিত্রটা দিয়েছিল তাকে আমার সামনে আনা হোক। চেঙ্গিস খান বলল, কে আসো, হাত উঠাও। হাত উঠাইলো, দেখে একজন মেয়ে। ও মেয়েটা বললো যে তুমি কে? বললো যে আমি এই রাজকন্যা। কেন তুমি দিলা? সে একটা মেয়ের ছেলের সাথে প্রেম করতে, বাপে তারে বিয়ে দেয় নাই। এই দুঃখে তার ওই মানচিত্রটা। চেঙ্গিস খান বললো এর আগে বেশি নির্যাতন করে মারো, যে তার বাপের সাথে গাদ্দারি করছে, জাতির সাথে তার ভয়ঙ্কর রকম শাস্তি দাও। চেঙ্গিস খানের অরিজিনাল নাম তিমুজি। সে তার বন্ধুকে সবচেয়ে কম শাস্তি দিয়ে মেরেছিল। বন্ধু গাদ্দারি করেছিল তার বাসায়, বন্ধুকে বলেছিল তাকে মেরে ফেলা হবে, সে কি শাস্তি চায়।
তখন সে বলল যে তুমি তো আমার বন্ধু সহকারী, তোমার যুদ্ধে অনেক ছিলাম, তাহলে তুমি আমাকে কম শাস্তি দিয়ে মারো। কারণ চেঙ্গিস খান কাউকে ওই মনে করেন কাউকে ফাঁসি দিয়ে মারবে না বা তরবারি দিয়ে মারবে না, এক ঘা দিয়ে মারবে না, নৃশংসভাবে হত্যা করবে। নারী হইলে আগে তাকে ধর্ষণ করবে, তারপরে তাকে নির্মমভাবে ধর্ষণ করবে, তারপরে তাকে টুকরো টুকরো করবে নারী হইলেই। তাহলে তার বন্ধুরা জানে কি নৃশংস, তখন বললো যে দোস্ত আমার সহজ কি সহজ শাস্তি, কয় তুমি যেটা ভালো মনে করো সহজ। তখন বললো আমার বন্ধু যেহেতু আমি উল্টা হয়ে দাঁড়ালাম, তোমরা খুব সহজ শাস্তি দাও, সহজ শাস্তিটা শুনবেন ঐতিহাসিকভাবে এটা লিখিত। তার বন্ধুরে কার্পেট দিয়ে পেঁচায় পেঁচায় মারছে, কার্পেট দিয়ে পেঁচাইতে পেঁচাইতে, মানে কিরকম, মানে এটাই নাকি তার সবচেয়ে সহজ মৃত্যু। মানে বেঈমানদের শাস্তি, সে বেঈমানকে ক্ষমা করে নাই। কিন্তু বাংলাদেশ হলো উল্টা, বাংলাদেশটা হলো পুরো বেঈমানদের রাজত্ব। তার জন্য আজকে আমার ভাবির পোলারা, অনুরোধের আসরের এমপি, জামাতের আমির, মুসলেখা দিয়ে হোক, দাসত্ব করে হোক, যেভাবে হোক, আর ওয়াকারে কাঁধে চড়ে হোক, আর কুলে উঠে হোক, আর যেভাবে উঠুক, ঠিক আছে, তারা এখন বিরোধী দলের নেতা। আর কিছু রাজাকার আলবদর সরাসরি বিএনপির মন্ত্রী হয়ে গেছে। এটা বেঈমান বাংলাদেশের পক্ষে সহ আরেকটা দেশ আছে, নাম বলবো, এটা বললে কেউ কেউ গুসা করতে পারেন, আমার কিছু শুভাকাঙ্ক্ষী। আরেকটা দেশের নাম হলো ভারত, সেইখানেও যারা ভারত বিরোধী তারা ওই দেশের এমপি মন্ত্রী হয়েছে, ক্যাবিনেট মিনিস্টার হয়েছে খোদ ভারতে। যারা পাকিস্তান চেয়েছে, যারা পাকিস্তান বানানোর জন্য জান দিছে, মাল দিছে, টাকা দিছে, পয়সা দিছে, নৃশংসতা করেছে, করিয়েছে, তারা পাকিস্তান যায় নাই, তারা ভারতে থেকে গেছিল। আরো বিস্ময়কর ব্যাপার, এরা কংগ্রেসের যোগ দিয়ে ক্যাবিনেট মিনিস্টার হয়ে গেছে। এই বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীতে কখনোই কোনো দেশ বিরোধীকে দেশের নেতৃত্ব দেওয়া অত দূরের কথা, মন্ত্রিত্ব দেওয়া অত দূরের কথা, তাদের সরকারি চাকরি কোনোদিন দেয় নাই। তাদের সিটিজেনশিপ ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে। আর এই বাংলাদেশ আর ভারত হলো দুইটা রাষ্ট্র পৃথিবীর যেখানে বেঈমানদের জায়গা দেওয়া হয় এবং তারা ক্ষমতায় যায়। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? তো পাকিস্তান যে কাজটা করেছে, ৭১ সালের পরে যারা গেছে, যে বেঈমান বাংলাদেশে চলে গেছে, এই বেঈমানদের সবারই চলে যাওয়া উচিত, বাইর করে দেওয়া উচিত, পাকিস্তান দেওয়া উচিত। চাপরাশি হয়েছে, এটা ভালো হয়েছে। কারণ এরা তো এটাই চায়, এই বাংলাদেশের বঙ্গরাও তো চায় পাকিস্তানিদের জুতা মুছতে এদের খুব ভালো লাগে। এদের পাকিস্তানিদের কাছে এদের মা বোন ভাগ্নিকে শোয়াইতে ভালো লাগে। আপনি তো ফিরাইতে পারবেন না। এটাই আমাদের জাতির দুর্ভাগ্য। সেই জন্য আজকে বাংলাদেশের দশাই। সেই জন্য বাংলাদেশের রিজার্ভ যখন বিএনপি 2007-এ কত রাখিয়ে গেছিল, শেখ হাসিনা কত রাখিয়ে গেছে, আর এখন কত আছে হিসাব করে দেখেন। এই সেই বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে খোদ পাকিস্তানের চলমান সংসদে লাইভ পাকিস্তানি নেতারা বলেছে, সিঙ্গাপুর নেহি হামে বাংলাদেশ বানা দো, হামে বাংলাদেশ বানা দো। কিন্তু এটা বাংলাদেশের বঙ্গুদের, যে দাদা বলে বঙ্গু, আমি বলি বাঙ্গু, বাঙ্গুদের আর সহ্য হচ্ছিল না। কারণ তাদের নাজায়েজ পিতার বদনাম তারা সহ্য করতে পারে নাই। শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করেছে, শেখ হাসিনা সরকার পতন ঘটেছে বিদেশি শক্তির সহায়তায়। তার নাম দিয়েছে জুলাই বিপ্লব, জুলাই সন্ত্রাসী হয়ে গেল জুলাই বিপ্লব। কিন্তু সেই বিপ্লবের নেতাকে আজ পর্যন্ত জানলাম না। একজনকে মাস্টার মাইন্ড বলছে, সে এখন নিজে অস্বীকার করে, না না আমি তো মাস্টার মাইন্ড না। ঠিক আছে, এখন বলতেছে বাংলাদেশের সবাই মাস্টার মাইন্ড। ওই যে শিবিরের নেতার মতো, কয় শিবিরের নেতা তো ধরা পড়েছে লুচ্চামি করে, আবার পেট বানাইছে, পেট ফালাইছে। এখন বলে এটা তো নবীরাও করতো, সাহাবিরাও করতো। ওইরকম এখন ভাবির পোলা বলে বাংলাদেশের সবাই এখন মাস্টার মাইন্ড। ওই যে গাল ফোলা, আমার ভাবির পোলা একটা আছে না, মাহফুজ নাকি, ঠান্ডা মাউস, পেট ফোলা, গাল ফোলা, গার ফোলা, মমিসিং পাশা এখন ফুইলা মমিসিং পাউরুটি হয়ে গেছে। আমার ভাবির গালের আগের সিনটা ছবিটা দেখলে আমার হাসি আসে। আমার আগের ছবি দেখলে হাসি আসে। আর এখন করছে, আগে ছিল আমার ভাবির পোলা ছিল এরকম ছিল, ঠিক আছে, পেট ছিল নিচে, থাকতো শিবিরের লোকাল বাসে। আমার কথা না, বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার কথা, আমার কথা না এটা। যে থাকতো আর লোকাল বাসে, চলতো লোকাল বাসে, খাইতো শিবিরের মেসের ডাইল ভাত, গালে এরকম এরকম পেট। আর এখন আমার ভাবির পোলার পেট দেখলে মনে হয় 11 মাস। এখন আমার ভাবির পোলার পেট মানে ঘাড় দেখলে মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে। আমার ভাবির পোলা পশ্চাৎ দেশ দেখলে মনে হয় যে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে। বুঝতে পারছেন? তো জনগণ তৈরি হচ্ছে। এই যে আমার ভাবির পোলাদের এটা একটু আগে একটু ব্যথা ট্যাথা কম পাইতো, এক পাড়াতেই ফটকা মাছের মতো ফেটে যেত, এখন একটু সময় লাগবে আর কি। ভালো হয়েছে, যার যা কপালে যা আছে, সমস্যা নেই, চলতে দেন। তবে আপনি যেটা শিরোনাম দিয়েছেন যে যে এরা কেন ইন্ডিয়ান এম্বাসির দিকে যাচ্ছে, কারণ এছাড়া আর কোনো বিকল্প নাই। উপরে যতই চেঁচামেচি করুক, আমি বাপ মায়ের সাথে যতই চেঁচামেচি রাগ দেখাই, যতই রাগ করে শ্বশুরবাড়ি যাই, শ্বশুরবাড়ি যতদিন বাজার করবো ততদিনই ভালো থাকবে, কিন্তু বাপের বাড়ি ফিরে আসতেই হবে যদি যাই। জি, ভারত হইলে আমাদের যত কিছু বলে ওটা ভাই। একজন দর্শক এক ফাঁকে কমেন্ট করেছিলেন যে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন, সেখান থেকে ভারত অনেক আয় করে। তিনি হয়তো জানেন না যে সম্রাট শাহজাহান ভারতীয়
মানুষ না, তিনি সাম্রাজ্যবাদী দখলদার ছিলেন। লুটেরা। যাই হোক, তারপর আমরা শ্রদ্ধার সুখেই দেখি তাকে, যেহেতু তিনি দীর্ঘকাল সেখানে শাসন করে, তার সুনামও আছে অনেক। তাজমহল সম্পর্কে কিন্তু তিনি ভারতীয় আরেকটা বলি, নন। তাজমহল তিনি যোগ করি, যোগ করতে চাই। হ্যাঁ, ফার্সিতে কথা বলতেন। জি, আপনি ঠিকই বলেছেন। তারা ফার্সিতে কথা বলতো এবং তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও ছিল ফার্সি। এমনকি ধর্মে ছিল তারা শিয়া, সুন্নির দৃষ্টিতে শিয়ারা কাফের। আরেকটা কথা বলি, মোগল কোনো শাসক এতই মুসলমান ছিল, এত ইমানদার ছিল যে তারা জীবন হজ করেনি। কিন্তু বাংলাদেশের যারা ভাত পায় না, সে জমি বন্ধক দিয়ে অথবা সুদে টাকা নিয়ে, পিয়ন অ্যাডভান্স টাকা নিয়ে, ঠিক আছে, লোন তুলে, তারপর সে বা ঘুষ খায় হলেও তারা হজে একবার হলেও যাওয়ার জন্য অস্থির থাকে। বাংলাদেশে যত কাম করুক, দেখবেন যে একজন দেখলাম কালকে একটু বুক বের করে রেখেছে, নারী নিচে হাফ প্যান্ট পরা, বলে আমি তো 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ নামাজে পড়ি। তারাও হজে যায়, কিন্তু মোগল শাসক কোনোদিনই হজে যায় না, কারণ তারা আত্মীয় স্বজন ভাই বোন কাউরে সেটা বিশ্বাস করতো না। এটা মনে রাখতে। আর তাজমহলের প্রশ্ন বললেন, আরেকটা তাহলে যোগ করি। এই তাজমহল ব্রিটিশরা নিলামে তুলেছিল বিক্রি করে ফেলার জন্য। মানে আয় তো হতোই না ব্রিটিশ আমলে। এটাকে ব্রিটিশ আমলে মুসলমানরা দেখতে যাইতো না, তাজমহলকে ঘেন্না করতো। আপনাকে ইতিহাসটা বললাম, ব্রিটিশরা নিলামে তুলেছিল, নিলামে নেওয়া লোক ছিল না এই তাজমহল। ওই ভারত স্বাধীন হওয়ার পরে, স্বাধীন না, ভারত টুকরো হওয়ার পরে, ভারত ভাগ হওয়ার পরে, স্বাধীন ভারতে এই কংগ্রেস সরকার আসছিল বলে তাজমহল পরিচিতি পেয়েছে, নাহলে এটা পরিচিতি পেত না। আর একটা জিনিস বলি, তাজমহলের চাইতে এখন বেশি আয় হতে যাচ্ছে ওই যেটা রাম মন্দির বানাইছে, যেটা নিয়ে আপনাদের চুলখানি আছে, সেখানে আয় এখন বেশি হতে যাচ্ছে। খুব শীঘ্র আগামী 10 বছর পরে তাজমহলকে পিছনে ফেলে দিবে, তার চেয়ে বেশি আয় সেখানে হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। আপনারা হয়তো জানেন না যে কুম্ভ মেলায় 50 লক্ষ লোক, সারা বাংলাদেশের লোক তাবলিগে যায়, তাই বলেন দুনিয়ার সবচেয়ে বড় জমায়েত। কুম্ভ মেলাতে ভারতের প্রয়াগরাজের যে নৈনিতালে যে কুম্ভ মেলা হয়, সেখানে 50 লক্ষ শুধু বিদেশি যায়, ভারতীয় না।